দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। গঠিত হয়েছে নতুন দুর্নীতি দমন কমিশন। নতুন দুর্নীতি দমন কমিশন দায়িত্ব নিয়ে 9 প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার পরিবার আরও বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে দেশের সবচেয়ে বড় ব্যাংক মাফিয়া এস আলমের ছেলে ইসলামী ব্যাংকের এমডির বিরুদ্ধে এবং ইসলামী ব্যাংকের এমডি সহ ৫৮ জনের বিরুদ্ধে। একই সঙ্গে দুর্নীতির কারণে সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতির কারণে আরো অনেকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, সালমান এফ রহমান সহ আর অনেকের বিরুদ্ধে। কতটা পথ হাঁটবে নতুন এই দুর্নীতি দমন কমিশন, কতটা সম্ভব হবে দুর্নীতি প্রতিরোধ করা? বিপরীতে দেশের ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে গত ১৫ বছরে। দুর্নীতির কালো বিড়াল এই শিরোনামে কথা বলতে আজ আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমরা শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মহিউদ্দিন, বার্তা প্রধান, দেশ টেলিভিশন, এবং আমার সঙ্গে আছেন ডক্টর বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান এনবিআর। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সরাসরি আমি প্রথমে ডক্টর বদিউর রহমান স্যার আপনার কাছে আমি আসতে চাই। আমি আপনার কাছে আসি একটু। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সহ, টিউলিপ আপনি জানেন যে লন্ডনের একজন এমপি, তার পরিবারের শেখ পরিবারের বেশ কয়েকজনের বিরুদ্ধে 9 প্রকল্প ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। ইসলামী ব্যাংকের ৯২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সেখানেও মামলা হয়েছে এমডি সহ ৫৮ জনের বিরুদ্ধে। একই সঙ্গে একজন মন্ত্রীর বিরুদ্ধে জাস্ট এই বৃহস্পতিবারে মামলা হয়েছে। সেই সঙ্গে সালমান এফ রহমান সহ গত সরকারের বেশ কয়েকজনের বিরুদ্ধে সচিব সহ অনুসন্ধান শুরু হয়েছে। আসলে এই যে অনুসন্ধান শুরু হলো, মামলা হলো, এগুলো কিন্তু আমরা গত ৩০ বছর ধরে কিন্তু দেখছি দুর্নীতি দমন কমিশনের এই প্রক্রিয়াগুলো। এতে আসলে ভালো ফল আসবে বলে আপনার কাছে মনে হয়? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে, যেহেতু আপনাদের এখানে সর্বশেষ এসেছিলাম ১৬ই আগস্ট, জি, তাহলে প্রায় ৪ মাসেরও বেশি সময় পরে আসলাম। তো এই সময় আমার দর্শক যারা আছেন বা আমার বই লেখা যারা পড়েন, তাদের জন্য আমার একটা শুভেচ্ছা আছে, সেটা একটু বলতে হয়, যেহেতু তারা আমাকে ভালোবাসে। সেটা হলো, আমি নিজের একটা কাজে ব্যস্ত ছিলাম। আমি আমার ৩টা বইয়ের মধ্যে একটা তো আপনারা আগেই জেনেছেন, আমার সরকারি চাকরিতে অনুভূতি সমগ্র, তারপরে আত্মজীবনী পুনর্মুদ্রণ করলাম। এইবার আমি চেতনায় বুদবুদ একটা বের করলাম। এটাতে ১৫ বছরের রাজনৈতিক এবং প্রশাসনিক সমস্ত কিছু আছে, এবং এটাতে মোটামুটিভাবে এই যে আমাদের প্রফেসর সাহেব আসতেছেন, এটা আমি ৫ই সেপ্টেম্বর ২০২৩ লিখলাম। শেখ হাসিনার পতন হচ্ছে, সেটাও লিখলাম যে তিনি তাকে নিয়ে এত বেশি অহংকার করা ভালো না, অহংকার হবে। কবে লিখেছেন? এগুলা সব লেখা আছে, মানে আমরা আগেই লিখেছিলেন যে আমি নতুন করে বলছি না, আগে এগুলা সব বলা হয়েছে, আগে থেকে বুঝতে পেরেছিলেন এগুলা। হ্যাঁ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতিদের অভিশংসনের জন্য উপযুক্ত, সেটাও লিখেছি। উত্তরাধিকারের রাজনীতিতে হাসিনা পরিবারের জয় আসবে না খালেদা পরিবারের তারেক আসবে, সেটাও তখন বহু আগে বলা হয়েছে, কে বেশি টিকবে। তো যাক, আমি এই বইটা উৎসর্গ করেছি আমার লেখার পাঠক, আমার বইয়ের পাঠক এবং আমার টিভির দর্শকদের, চেতনায় বুদবুদ। এখন আপনি যেটা বললেন যে দুর্নীতি আগ থেকে চলছে, সেই দুর্নীতি ব্যুরো যখন ছিল, ব্যুরো অফ অ্যান্টি কারাপশন, সেই সময় থেকে তো চলছে। আপনার স্মরণ থাকতে পারে, আমরা ক্রমাগতভাবে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই 5 বারের মধ্যে 4 বার বাজাদ আমলে, বিএনপির আমলে, 1 বার তখন আওয়ামী লীগ আসছে প্রথম 21 বছর পরে, সে আমলে হলো। তারপর থেকে যখন কমিশন হইল 2004-এ, বিচারপতি সুলতানুজ্জামান সাহেব প্রথম প্রধান দুর্নীতি দমন কমিশনার হলেন, তারপরে তো ধারাবাহিকভাবে আসলেন। কিন্তু সমস্যা হয়ে গেছে, ওখানে কাজ হয় না। কেন হয় না? কারণ দুদকটাকে, আমি একসময় বলছিলাম দুধ দই কই, দুদক, দুধ দই কই, সেটা দুদক। ওখানে যাদেরকে দেয়া হয় তারা কারা? সব সময় যদি পলিটিক্যাল প্যাট্রোনাইজড লোককে দেয়া হয় যে এটা ব্লু আইড বয় অফ শেখ হাসিনা, তাহলে এটাকে সেখানে দেয়া যাবে। এটা একসাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেছে খালেদা জিয়ার পছন্দে, তাকে দেয়া যাবে। এই যে মনাগিরি থেকে দেয়া হয়েছে, অতএব সেখানে কাজ করতে পারেনি। এবার তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই। আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকলে, আগেরটা যদি আপনি ভালো মনে করে থাকেন, কেন বদলাচ্ছেন? আবদুল্লাহকে বদলাচ্ছেন কি কারণে?
সেটা আগের জন্য পলিটিক্যাল পলিটিক্যাল গভর্নমেন্ট কি সব পলিটিক্যাল লোক দিয়েছে? কিছু জিনিস তো দেখতে হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট তো সব পলিটিক্যাল দেয় না। আমি আপনার কথার প্রসঙ্গেই বললাম, আপনি পলিটিক্যাল গভর্নমেন্টদের দোষারোপ করছেন যে তারা তাদের মনা দেন, তারা মনা দেয়। কিন্তু এবার পলিটিক্যাল গভর্নমেন্ট নেই। আমার কথা হলো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, এবার কাকে দেয়া হচ্ছে? আপনি বলছেন যে এখন পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, নন পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, যারা আছে তারা কারদেরকে দিচ্ছে? এদের আপনার হেরিটেজটা দেখেন, আগের অবস্থাটা দেখেন, ডিএনএ টেস্ট করেন কারা কোথায় যাচ্ছে, সেটা আপনাকে বিবেচনা রাখতে হবে। এটা কিন্তু আমি বলে রাখলাম, দেখবেন কাদেরকে দেওয়া হয় কারা করে। তারপরেও আমি বলবো যে যিনি গেছেন, একজন ভালো অফিসার গিয়েছেন, ডক্টর মোমেন, আমি তাকে চিনি, ভালো অফিসার। সমস্যা হবে এক জায়গায়, তিনি পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকলেও কতটুক করবেন, কতটুক ফেয়ার থাকবেন, তার নিজস্ব সাহস কতটুক থাকবে, ওখানে কাজ করার অবারিত সুযোগ আইনে আছে। কিন্তু সবাই কি প্রয়োগ করছে? করে নাই। সেটা দরকার। দ্য পারসন ইন দ্য চেয়ার অলওয়েজ ম্যাটার্স, এটা সবসময় খেয়াল রাখতে হবে, তিনি কতটুকু গার্ডস নিয়ে করবেন। আর মনে করেন আমাদের বিচার ব্যবস্থার একটা ব্যাপার থাকে, এটার উপর তো আস্থাহীনতা এত চরমে গিয়েছে যে কার সম্বন্ধে পত্রিকায় উঠলো, কত বিলিয়ন মিলিয়ন টাকা পাচার করলো, আবার বিচার বিভাগ থেকে বা ওখান থেকে বলে দিল এটা তদন্ত করা যাবে না। এখনো সেটা ঘটবে কিনা সেটার একটা ব্যাপার আছে। এই যে বিগত সরকারের গত 53 বছর ইতিহাসে যে 28,000 কোটি টাকা পাচার হয়েছে, এবং সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তার পরিবারের বিরুদ্ধে আরো অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে বেশ কয়েকটি, আমরা কি সে আগের গতানুগতিক ধারাই দেখবো নাকি কোনো পরিবর্তন দেখবো? আমি এখন কমেন্ট করব না এই জন্য, তার কারণ এই সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট নয় বলছেন, কিন্তু সরকার তো খুবই দুর্বল প্রকৃতির সরকার এখন যেটা আছে। যেমন ইউনূস সাহেবের যে সরকার, এই সরকার তো যে এরকম একটা বিপ্লবের কথা বলা হয়েছে, এভাবে আশা হয়েছে বলছে, সেই জাতীয় কাজ কিন্তু আমরা দেখছি না। মানে কি করলে আপনার কাছে সবল মনে হতো? এটা সবল মনে হওয়ার জন্য যতটুক অ্যাকশন ওরিয়েন্টেড হওয়ার কথা ছিল তা হয়নি। দুদক কি নিচ্ছে না, মানে দুদকের মধ্যে ঘাটতি দেখেন? দুদকের লোক আনতেই তো কত মাস গেল, আপনার আব্দুল্লাহকে বিদায় করার পরে মাঝখানে গ্যাপ হয়ে গেল না অনেক দিন? তো তার মানে কি, গ্যাপ যখন হইলো, আব্দুল্লাহ গেল তো এই সরকার আসার বেশ কিছুদিন পরে, তাহলে এর মধ্যেও কি সরকার একজন দুদকের মধ্যে কমিশন করতে পারে নাই? তো সেটা মানে কি, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটার মানে হলো দোদুল্যমানতা, বা কোথায় কাকে দেবে সেটা ঠিক করতে পারছিল না। তো এখন যেভাবে হোক আমি মনে করি এটা চলুক। আর সরকারের মেয়াদের একটা প্রশ্ন আছে, এই সরকার যদি দুর্নীতি মুক্ত করতে চায়, আমি সর্বশেষ 10ই সেপ্টেম্বর একটা টিভিতে গিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে 5 বছর থাকুক। রাজনৈতিক নেতারা কিন্তু সবসময় ক্ষমতা আসার জন্য অস্থির হয়ে যাবে। আমরা তো 2 সরকারই দেখেছি, আমরা আওয়ামী লীগ সরকার দেখেছি, দুর্নীতি বন্ধ হবে, বিএনপি সরকার দেখেছি। এরা 5 বছর যদি সদিচ্ছা নিয়ে করতে থাকে, মোট সময় লাগবে। বন্ধ করতে হইলে একটা স্ট্রিম লাইনে আনতে হইলে একটু সময় দিতে হবে। সেটা কি 5 বছর? হ্যাঁ, আমি মনে করি সংস্কার তো, এই সংস্কার তো এনজিওগ্রাম সরকার, সবগুলো এনজিও, আর একটা হলো গ্রামীণের গ্রাম। এনজিওগ্রাম সরকার অনেকগুলো ব্লক পেয়েছে, ব্লকগুলো সারানোর জন্য কমিশন করেছে। সেই কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পরে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সময় লাগবে। যেটা রেহমান সোবহান বলছেন যে কমপক্ষে 4 বছর বা 3 থেকে 4 বছর, আমি সেটা বলতেছি বছর 5 দরকার হইলে এই সরকার একটা রেফারেন্ডাম দেখ না। এখন তো রেফারেন্ডাম আবার পথ খুলেছে, গণভোট দেয়া হোক না, ওনারা কিছু কাজ করে একটা গণভোট দেখ। আপনি রাজনীতিকদের উপর ছেড়ে দিবেন আবার তাড়াহুড়া করে, আপনি দেখবেন যে কোনো কাজ হবে না। যদি এনাদের সদিচ্ছা থাকে, ইউনূস সাহেব যদি রিয়েলি, আপনার কি রাজনীতিবিদদের উপর কোনো আস্থা নেই? রাজনীতিবিদদের উপর আমরা এতদিন দেখলাম না, আমার আস্থা কেন? আমি তো দেখলাম, আমি 2 সরকারে তো কাজ করলাম। এখন এই যে কথা বলতেছে, শুনে আমি আরেকটা পয়েন্ট বলে দিই, এখন কি বলতেছে, এরা কি রাজনীতির বাইরে? এরা এসে কি বলছে, গণভবন জাদুঘর করবে। গণভবন কি কারোর পৈতৃক সম্পত্তি জাদুঘর করবে? এটা সরকার প্রধানের থাকবে। যখন ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, তখন প্রধান উপদেষ্টা ভবন ছিল। যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তখন এটা প্রধানমন্ত্রী ভবন ছিল, অফিসিয়াল কাজ করছে। এখন যিনি আসবেন তিনি থাকবেন। জাদুঘর করতে হলে শাহবাগে জাদুঘর আছে, সেখানে আমি আরেকটা কথা বলে দিই সাথে, আরেকটা হইলো, এই সরকার পলিটিক্যাল নয় বলতেছেন, কিন্তু এই সরকারকে যারা চালাচ্ছে, ইউনূস সাহেব যেটা বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, জনগণ সমর্থক,
সে ছাত্ররা বা তাদের নেতারা বলতেছে শেখ মুজিবের ছবি থাকবে না, মুছে ফেলবো। তো আমার বাপ তো আমি চিনি নাই, আমার মা বলছে, চাচা বলছে, তারপরে অত একটা পর্যায় পর্যন্ত সব কিছু বললে হবে না। তাহলে দিস গভর্নমেন্ট ইজ নট ফুললি নন পলিটিক্যাল, এটাও কিন্তু পলিটিক্স করতেছে। দুর্নীতির অর্থনীতির শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, এইটি নিয়ে আপনার কাছে মন্তব্য জানবো নিশ্চয়ই। আমি একটু যেতে চাই জনাব মহিউদ্দিন, আপনার কাছে আসি। 137টি বাস কেনার অভিযোগে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, কিছুদিন আগে শোরগোল শোনা যাচ্ছিল তিনি দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন। সালমান এফ রহমান সহ তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। আপনি দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন, এবং দুর্নীতি প্রতিরোধ সংস্থা হিসেবে আসলে প্রতিষ্ঠানটি কি তার স্বকীয়তা ফেরাতে পারবে? আমরা এর আগে সাবেক একজন চেয়ারম্যান এই সংস্থাটির বলেছেন যে নখদন্তহীন বাঘ। গোলাম রহমান সাহেব বলেছিলেন। প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে। সেটি হচ্ছে আসলে আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এটি খুবই প্রাসঙ্গিক। সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন অপেক্ষায় থাকি যে এই সময়টাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিশেষভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তাদের বিরুদ্ধে, একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে। তো এবার এসে একটু তালগোল পাকিয়ে ফেলছিল এই সরকার। স্যার যে কথাটি বলেছিলেন যে মঈনুদ্দিন আবদুল্লাহকে কেন সরানো হয়েছে, আমি স্যারের সাথে একটু শেয়ার করি রাখি, দর্শকদের মধ্যে যেন এই ভুল বোঝাবুঝি না থাকে। এই এত বড় একটা বিপ্লবের পরে যে ঘটনাটি ঘটেছে, এই সরকারের বিরুদ্ধে যে রকম দুর্নীতির অভিযোগ ছিল যে লেভেলে, গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার, যে সরকার এখন পালিয়ে গিয়েছে সরকার প্রধান, অভিযোগ ছিল সেই অনুযায়ী দুর্নীতি দমন কমিশন সাথে সাথে তাদের লোকজনের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযুক্ত, অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল ওখানে, তারা নিয়ে আসতে পারতো আইনের আওতায়। তারা কাউকে ধরে নাই, চুপচাপ ছিল একেবারে। আপনি এখন পর্যন্ত স্টিল নাও একজন মন্ত্রীকে আপনি পাবেন না। যারা অ্যারেস্ট হয়েছে এরা সবাই হত্যা মামলায় হয়েছে, এরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার হয়নি। সেই জায়গায় তারা এর আগে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা করেছিল, যে কমিশন মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশন। তারা দীর্ঘ সময়, প্রায় 2 মাসের মতো বেশি সময় তারা বসেছিল, বসে কিছু অভিযোগ আমরা নিয়েছিল, একটা তালিকা করেছিল, বললো যে এদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছি। এর মধ্যে অনেকেই দেশের বাইরে চলে গেছিল। যখন অবস্থাটা তাই তাদের ধারণা হয়েছে সরকারের যে এই কমিশন যদি থাকে তাহলে নিশ্চয়ই যদি আগের সরকারের নিয়োগ পাওয়া কমিশন, তাদের প্রতি একটা সিম্পেথি, একটা দরদ থাকবে, এই লোকগুলা ধরবে না। তারপরে সে তারা কমিশনটা ভেঙে দিল। এখন ভুলটা যে জায়গায় হয়েছে স্যার, ভুলটা হয়েছে কমিশন তারা ভেঙে দিয়েছিল 2008 সালে, যখন দুর্নীতি দমন কমিশন ভেঙে দেয় 2007 সালে, তখন যেটা করেছিল, তখনকার সময় তারা আরেকটি কমিশন ব্যবস্থা করেছিল, মানে তারা একটা আইন করেছিল, সেটা হচ্ছে যে সচিব আছে, সেই সচিব আপনার এই যতদিন না কমিশন না হবে ততদিন তিনি কার্যক্রম চালাতে পারবেন। এই সরকার কিন্তু সেটি করে নাই। এই সরকার যখন ভেঙে দিল, ভেঙে দেওয়ার পরে তারা আরেকটি নতুন কমিশন খুঁজতে গিয়ে প্রায় 1 মাস 10 দিন সময় লাগিয়ে ফেলেছে। এতে করে যেটি হয়েছে, দুর্নীতিবাজরা তাদের ব্যাংক থেকে অর্থ সরানোর সুযোগ পেয়েছে, তার নামে কোনো কোম্পানি থাকে সেটা হস্তান্তর করার সুযোগ পেয়েছে, একই সঙ্গে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগটা পাওয়ার কারণে এখন যেটি হয়েছে, এখন তারা যখন এই কমিশনে এসে কাজ শুরু করেছে, ঠিক আছে, এরা রাজনৈতিক কোনো দলের না, এখন আসি সরকারের সময় এসেছে, কিন্তু প্রত্যাশার জায়গাটা শুরু যেটা করেছে তারা, সেটি আমার মানে আশার আলো, যেটা আমরা আশার আলো দেখছি, সেটা হচ্ছে উনি ঢুকেই কতগুলা মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলাগুলো যদিও ত্রুটিপূর্ণ, আর একটু গভীরে গিয়ে করা দরকার ছিল, কিন্তু সেটির সুযোগ আছে, সেটি হাতছাড়া হয়ে যায়নি। তারা এখন তদন্তের যখন নামবে তখন একেবারেই তাদের বিচরণ, তদন্ত কর্মকর্তাদের জায়গাটা অনেক ওয়াইড হয়ে যাবে। তারা অনেক সংস্থার কাছে কাগজপত্র চেতে পারবে, তারা দিতে বাধ্য। সেটি যদি তারা ভিতরে ঢুকে তাহলে এটি সুযোগ হবে। মজার বিষয় হচ্ছে, দেখেন এই কমিশনের বিষয় যেটি হয়েছে, বা এর আগে মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের যেটি হয়েছে, তারা যে এই শেখ মুজিবের যে ফ্যামিলি, আপনার শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটা আসলো, তার ফ্যামিলির বিরুদ্ধে, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, তাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, এটা কিন্তু ওই কমিশন থাকা অবস্থায় এসেছিল, তারা কিন্তু সেটি নেয়নি, ব্যবস্থা নেয়নি। কি করতে হয়েছে, আমাদের আদালতের কাছে যেতে হয়েছে, আদালত নির্দেশনা দেওয়ার পরে তার পরবর্তী এই কমিশন শুরু করেছে। 5 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে, খুব চৌকস কর্মকর্তা, ইয়ং কর্মকর্তা, তারা আমার বিশ্বাস তারা ভালো করবে। এখন এই যে ধরেন সরকার, যে সরকার আপনার 80,000 কোটি টাকা, একটা হচ্ছে 8 প্রকল্পে 19,000 কোটি টাকা, আর একটি হচ্ছে আপনার পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে আছে 59,000 কোটি টাকার মতো, প্রায় 80,000 কোটি টাকা। এটা বিগ অ্যামাউন্ট। এটি মাত্র আপনার 8টি আর 9টি প্রকল্প বলা হচ্ছে। গত 15 বছরে এই যে প্যাসিবাদ সরকার, এই স্বৈরশাসন তাদের আমলে, তারা যেই কারণে আমাদের সামনে আমাদের গণতন্ত্রকে অন্যদিকে নিয়ে গেছে, সেটি কি নিয়ে এসেছিল, সামনে তারা উন্নয়ন নিয়ে এসেছে। তো এখন এই প্রকল্প যদি অবস্থা হয়, বড় বড় আপনি যে প্রকল্পগুলো হয়েছে আমাদের, যে পদ্মা সেতু থেকে শুরু করে
আমাদের 4 লেন অনেক বড় বড় প্রকল্প, আমাদের কয়েক হাজার প্রকল্প ছিল। হ্যাঁ, তাহলে সবগুলাতে। এবং ইতিমধ্যে আমি একটি গণমাধ্যমে দেখেছি সালমান এফ রহমান সাহেব বলেছেন, তিনি তার সাবেক যে প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প উপদেষ্টা ছিলেন, তো তিনি বলেছেন যে বড় বড় প্রকল্প করার জন্য শেখ পরিবার থেকে চাপ দেওয়া হতো নতুন প্রকল্প নিয়ে আসার জন্য। তার মানে আপনি এখন যত প্রকল্পে ঢুকবেন সব প্রকল্প থেকেই দুর্নীতি বের হয়ে আসবে। এবং সবচেয়ে যেটি আমি এখন পর্যন্ত ভালো দেখছি সেটি হচ্ছে, যদি এই ফ্যামিলিকে আনা হয়, এই ফ্যামিলি শুধুমাত্র এই 5 জন 4 জন লোকের মধ্যে সীমাবদ্ধ না। আপনি এই ফ্যামিলি দেখা যায়, আপনি খুঁজতে যাবেন, এদের 20 থেকে 22 জন সংসদ সদস্য আমাদের সংসদে ছিল, তারাও কিন্তু দুর্নীতি করেছে। মানে দুর্নীতির, আমি সবসময় একটা কথা বলি, দুর্নীতি আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বাম্পার ফলন হয়েছে। আমরা দুর্নীতির মধ্যে হাবুডুবু খেয়েছি। তারা একটি চেতনা সামনে নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে, স্যার যেটি বলেছেন ওনার বইতে লেখা আছে চেতনার বুদবুদ, আসলে আমরা দুর্নীতির মধ্যে বুদবুদ খেয়েছি। ঠিক আছে, তো এই জায়গাগুলো যদি এখন ধরা যায়, সরকার যদি এগুলো ধরতে পারে, আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও লাভবান হব। কিন্তু এই ধরার জায়গা আসলে কতটা পারবে, নাকি আমরা সেই আগের নখদন্তহীন বাঘ যে চিত্রটি সেটি দেখবো, সে বিষয়ে আমরা সেই আলোচনায় ফিরতে চাই। আবারও একটি বিরতি থেকে ফিরে এসে, প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, কোথাও যাবেন না। দেশবন্ধু আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। বদিউর রহমান স্যার আপনাকে আমাদের সঙ্গে আছেন, সাবেক চেয়ারম্যান এনবিআর। আপনার কাছে আসতে চাই, অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন হয়েছে এবং আপনি জানেন যে 28,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। আমি যদি একটু বলি যে 2009 থেকে 2023 সাল পর্যন্ত $23,400 কোটি, যেটি বাংলাদেশি মুদ্রা 28,000 কোটি টাকা, প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। এই পাচার মানে শ্বেতপত্র নিয়ে আমি প্রথমে একটু আপনার মন্তব্য জানতে চাই, যে এই যে 15 বছরে যে পরিমাণ টাকা পাচার হয়ে গেল, দেশের অর্থনীতির যে পরিমাণ চাপ সৃষ্টি হলো, সেটা নিয়ে একটু জানতে চাই। আপনার টাকা পাচার হবে তো, আপনি সর্বশেষ আমাদের আস্থা কোথায়? বিচার বিভাগ। তো টাকা পাচারের উপর কেউ যদি কথা বলে এবং সে বিচার বিভাগ থেকে যদি বলে যে এটা তদন্ত করা যাবে না, তো টাকা পাচার হবে না কেন? আমাদের দুর্ভাগ্য হলো আমাদের আস্থার জায়গা কোনোটা নাই। এই আস্থার জায়গাটা না থাকার কারণে টাকাটা পাচার হয়। আর সব কিছু তো যোগে বিয়োগে তারা একের হয়। তারা যোগ করার সময় যেমন যোগে যোগে যোগ করে পাচারকারীরা, তারা আবার বিয়োগে বিয়োগে এলজাবরার মাইনাসে মাইনাসে প্লাস সেটাও তারা করতে পারে, এবং সেটার মধ্যে সবাই সায় দেয়। আইনের শাসন না থাকলে দুর্নীতি কেন হয়? আমি সবসময় 3টা কথা বলি। একটা হইল, প্রথম হইল আইনের শাসন যদি না থাকে, কড়াভাবে যদি আইন প্রয়োগ না হয়, তাহলে মানুষ সুযোগ পাবে, সুযোগ নেবে। 2 নাম্বার হইল আপনার সমাজ যদি মেনে নেয় দুর্নীতিগ্রস্তকে, দুর্নীতিবাজ টাকা দিয়ে পার্টিতে চাঁদা দিয়ে এমপি হবে, মন্ত্রী হবে, এটা যদি সমাজ মেনে নেয় তাহলে তারা আরও আশকারা পাবে। কেমন? 3 নাম্বার যেটা কমন কথা সবাই বলে, আপনার বিবেকের অনুশাসন যদি আপনি মানেন তাহলে কোনো আইন লাগে না, কিন্তু সেটা তো আর এখন থাকবে না। ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডজাংসের মধ্যে, বস্তুবাদী ভোগবাদী সমাজের মধ্যে ঠিক আপনি যত বেশি পাবেন সবাই সেটার মধ্যে যাবে। প্রথম লাভ থাকে, লাভ পর্যন্ত ভালো, তারপরে একার যোগ হয়, লোভ হয়ে যায়। আমি তো আমার 3টা বইয়ের মধ্যে সব কথা লিখছি। আওয়ামী লীগের দুর্নীতি, পান্ডা গুন্ডা, এই 15 বছরে কত কিছু লিখলাম, কেউ কোনোটা শুনতে চায় না। এত বেড়েছে দুর্নীতি আপনার, যে গ্রামের পান্ডা গুন্ডা যেগুলো ছোট, ওই যে বাচ্চা, আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা থাকে না এমনি, বিএনপিটা এখন বললাম না, যে এরা যখন জন্মায় তখন হয় শিশু লীগ, শিশু থাকলে শিশু লীগ, একটু বড় হইলে তখন বলে যে কিশোর লীগ, আর একটু বড় হইলে যুব হইলে বলে যুবলীগ, তারপরে বড় হয়ে জন করে ছাত্রটা, তো এটা নাম নিয়ে উজু সারা গুণে হবে। তারপরে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ হয়। পরে যখন বুড়ো হয়ে যায় আর কিছু পারে না, তখন তারা তবলিগ শুরু করে নাকি, আস্তাগফিরুল্লাহ কয়, তারা তবুও লিগে থাকে। তো এখন দুর্নীতি করতে করতে সবটা। আপনি একটা ছোট্ট জিনিস দেখেন না, ওই আমাদের লক্ষ্মীপুরের নোয়াখালীর ওইদিকে পাপুল নাকে এমপি হয়ে গেল না? পাপুল কোথার থেকে আসলো? ও মা, হে হইলো তার বৌরিও করলো, কেমনে করলো? এইগুলা যদি সবগুলা বাম ডাইন সবটা হয়। আর একটা কথা খেয়াল রাখেন, এক ব্যক্তিক গণতন্ত্র নয়, 2টা পরিবারের গণতন্ত্র, যেটা 2টা দল, আলী বাজাদ, আওয়ামী লীগ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজাদ, এই 2টা দল হইল তাদের পারিবারিক দল। যত বড়ই থাকুক, পরিবার ডিঙ্গাইয়া কেউ আসতে পারে না। তো পরিবার ডিঙ্গায় যেখানে আসতে পারে না, সেখানে এক ব্যক্তিক গণতন্ত্র।
ওইখানে একজন, এখানে একজন, এই এক ব্যক্তি গণতন্ত্রের মধ্যে তিনি নামে গণতন্ত্র থাকলেও উনি স্বৈরাচারী থাকেন, সেটা হয়। এবং এই দুইজনের লড়াই স্বৈরাচারের দেশের স্বার্থে হয় নাই। ওই যে ম্যাডাম, যেহেতু খালেদা জিয়াকে ম্যাডাম বলতো, হাসিনা আইসা লিঙ্গান্তর গ্রামার চেঞ্জ করে দিল, সে সব স্যার। আমি তো প্রথম ফরিদপুরে ডিসি অফিসে যাই এক কাজে দেখি যে বলতে স্যার আসতেছে, স্যার আসতেছে, আসলো এক মহিলা হয়েছে, আমি স্যার কই এখন সব স্যার। আপনি তো এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, দেশের অর্থনীতির অর্থ যোগানের মূল খাতই হচ্ছে মানে একসময় অনেকদিন ধরেই ছিল সেটি রাজস্ব, এখনো আছে। এখনো তো এই যে টাকা পাচার হলো, এত টাকা মানে প্রতি বছর 1,80,000 কোটি টাকা করে পাচার হয়েছে, এটি এখন আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে? প্রভাব ফেলবে তো, প্রভাব হচ্ছে না। ওই যে আমার কাছে একজন আমাকে 10 লাখ টাকা লোন দিছিল, বিদেশে থাকে, আমি তাড়াহুড়া করে বাগনি পেনশন পাইলো, তার থেকে নিয়েও টাকাটা দিয়ে দিলাম। পরে সে আক্ষেপ করতেছে আপনার কাছে ছিল তো ভালোই ছিল, এখন তো ব্যাংক টাকা দেয় না। প্রভাব প্রথমে বুঝেন, ও ব্যাংকে দিছে কয়ে টাকা নাই, 5,000 টাকা নিয়ে যান। কোথায় তার 10 লাখ টাকায় গেল, 5,000 টাকা নেন। তারপরে রিউমার উঠলো, এটা হবে না, ওটা হবে না, টাকা ছাপাবে না, দেবে না। প্রভাব তো হয়েছে। আপনার ফান্ড যদি কমে যায়, সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যদি না থাকে, কাগজ ছাপিয়ে আপনি করে, প্রভাব হবে, সব দিকে হবে। আমার কি প্রভাব হচ্ছে আমি ব্যক্তিটা বলি। আমি আগে যে সময় দুধের লিটার 20 টাকা 22 টাকা ছিল, ডেইলি 2 লিটার দুধ খেতাম। দাম বাড়লো, 1 লিটারে আসলাম। এখন যেহেতু 90 টাকা 100 টাকাতে চলে গেল, আমি সপ্তাহে হয়তো আধা লিটার বা 1 লিটার খাই। ডিম আমি ডেইলি 2 টাকা খেতাম, আমি কমাচ্ছি। তার কারণ আমি পাটিগণিতের অঙ্কে এত পাকা যে দাম কত বাড়লে খরচ কত কমালে আগেরটা চলবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে যে দেশে হরিলুট হয়েছে 15 বছরে, উন্নয়ন প্রকল্পকে সামনে এনে দুর্নীতি করার একটি প্রকল্প, তারা উন্নয়ন প্রকল্প মানে একটা দুর্নীতির প্রকল্প, এমন মন্তব্য করেছে। কি বলবেন? মন্তব্য করতেই তো পারে, যখন যে কমিটি আসে, কেউ সেনাপ্রিয় ভট্টাচার্য হবে, কেউ দেবপ্রিয় ভট্টাচার্য হবে, কেউ এই সরকারের সময় এটা লিখবে, সোরের খনি বলবে। আগের সময় এরকম রিপোর্ট হয়েছে, সে সময় মহিত সাহেব কী বলছে যে 4,000 কোটি টাকা কোনো টাকাই না, হলমার্ক, ডেস্টিনি, তারপরে যাই আপনার শেয়ার কেলেঙ্কারি, কিছুই তো হয় নাই। সময় সময় যে যেটা আসে সেটা বলে। আমাদের কাছে বিবেচ্য বিষয় বলাতে কাজ নয়, এই বলার পরে যেগুলো পয়েন্ট আউট করেছে সেটা রেমিডি আপনি কতটুকু করবেন। এই যে আমি বারবার বলি যে ইউনূস সাহেবেরও, সবাই তো দেশ সেবা করতে চায়, শুধু হাসিনা একা বললে হবে না। ইউনূস সাহেবেরও দেশ সেবার আগ্রহ আছে, উনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আসছেন, এই জন্য ওনাকে 5 বছর সময় দেন, উনি কিছুটা করুক, সংস্কারগুলা করুক, কমিশনগুলো দেখ। যতই বলুক এনজিওগ্রামের সরকার, যতই বলুক সব সাটগাইয়া উপদেষ্টা দিয়ে বেশি করছে, করুক না। একটা লোক আসছে, তাকে একটু করতে দেন না, কারণ ওনার তো একটা ভিশন আছে। আমার খুব ভালো লাগছে, উনি নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে যখন ওনাকে সম্বর্ধনা দিতেছিল, তখন উনি সে বক্তব্যে প্রেসিডেন্ট সাহেবকে বলছিলেন, আপনি সবার কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় কারো কথা শুনবেন না, নিজের বিবেকে সিদ্ধান্ত নেবেন। তাহলে ইউনূস সাহেব সেটা করুক। এক, আবার তিনি বলছিলেন যে উনি চোখ বুঝে স্বপ্ন দেখতেছেন যে বাইরের বিদেশি লোকরা বাংলাদেশে লাইন দিতেছে বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য, ওনাকে একটু সময় দেন, আমাদের দেশটা এরকম কিছু হোক না। রাজনীতিবিদ তো আমরা সব দেখলাম, আমরা দেখেছি। আমি আপনার কাছে আসবো নিশ্চয়ই। আমি জনাব মহিউদ্দিন আপনার কাছে আসতে চাই, এই যে পাচার হয়েছে, এত টাকা পাচার হয়েছে, মানে আমরা কি আসলে এর কোনো পরিবর্তন দেখবো দুদকের, মানে যারা আসলে প্রতিরোধ করবে দুর্নীতি, যারা মামলা করবে, ধরবে পাচার? আসলে দেখেন, এখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে আপনার রাজনৈতিক যে সুশাসন, রাজনৈতিক সুশাসন না থাকলে আপনি অর্থ পাচার বন্ধ করা খুবই কঠিন কাজ। ব্যবসায়ীরা কেন অর্থ পাচার করে? মানে রাজনীতি এবং ব্যবসা আমাদের এক হয়ে গেছে। যারা রাজনীতিবিদ তারা ব্যবসা করছে, আবার যারা ব্যবসা দিয়ে রাজনীতি শুরু করছে তারা এখন সংসদ সদস্য হয়ে যাচ্ছে। এখন তারা চিন্তা করে, ধরুন শেখ হাসিনা যে পরিণতিটা হয়েছে, এটা অনেকে আশা করেছিল আরো 5 বছর আগে হবে। ওই জায়গা থেকে কি করেছে তারা, বাংলাদেশে তার অর্থটা নিরাপদ মনে করে না। সে এখানে যে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তার ধারণা ছিল যখন সরকার পরিবর্তন হয়ে যাবে তখন তার এই অর্থ জব্দ হয়ে যাবে, সে বিদেশ পালিয়ে যেতে হবে, যেটি হয়েছে অলরেডি, অনেকে পালিয়ে গেছেন। সেই জায়গা থেকে তারা টাকাটা বিদেশ পাঠিয়ে দিয়েছেন। এখন আপনি যদি এটা এনশিওর হয় আমাদের যে গণতন্ত্রের যে ধারাবাহিকতা, যদি ধরেন আওয়ামী লীগ গেল, বিএনপি আসলো, অথবা XYZ যে কোনো রাজনৈতিক দল সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হচ্ছে এবং এতে ব্যবসায়ীদের উপর খুব প্রভাব পড়তেছে না এবং মানুষ ওইভাবে দুর্নীতি করে যদি দেশের মধ্যেও থাকে,
দুর্নীতি নিয়েও নানান কথাবার্তা আছে, দুর্নীতি না হলে উন্নয়ন হবে না, এগুলো নানান গল্প আছে। তো সেই জায়গা থেকে তাহলে অর্থ পাচারটা কমে যাবে, ওই জায়গায় আমরা এখন রাজনৈতিকভাবে যেতে পারি না। আর স্যার যে কথাটি বলেছেন সেটা, আর এর মধ্যে আরেকটি আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে নিই আমি, সেটি হচ্ছে আপনি যেটি বলেছেন যে দুর্নীতি দমন কমিশন আসলে কি করতে পারবে। দেখেন, অর্থ পাচার নিয়ে কিন্তু সরকার এমন শয়তানি করেছে, শেখ হাসিনা সরকার, সেটি করেছে কি, তারা এটার ভাগ করে নানান জায়গায় নিয়ে গেছে। তারা এটা সিআইডির কাছে একটা অংশ নিয়ে গেছে, তারা বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল বিআইপিউতে একটা অংশ নিয়ে গেছে, তারা পরিবেশ অধিদপ্তরে নিয়ে গেছে, তারা মাদকে নিয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের কাছে তারা রেখেছে মূলত শুধু সরকারি কর্মকর্তাদের, এবং সরকারি কর্মকর্তাদের আপনি ধরবেন সেই কমিশনের মধ্যে 2 জন সরকারি কর্মকর্তা বসে থাকে, একজন হচ্ছেন চেয়ারম্যান থাকে, আরেকজন কমিশনার থাকে, এরা অ্যাডমিন থেকে আসে। তাইলে এই লোকগুলার কি খায়া দায় পড়ছে, সে তার জাতি জ্ঞাতি গোষ্ঠীর সাথে বিরোধে যাবে, তারাই তো তাকে এখানে নিয়ে আসছে। তখন সে কি করতেছে, সে এসে সরকারি কর্মকর্তাদের বিষয়টা চাপাইয়া যাচ্ছে কোনো না কোনোভাবে। সেটি একটু বিশদ আলোচনা অন্যভাবে যেতে হবে। আর স্যার যেটি বলেছেন যে আমাদের দরকার আমাদের এই সরকারকে আরও সময় দেওয়া, আমরাও প্রথমে মনে করেছিলাম আসলে এই সরকারকে আরও সময় দেওয়া দরকার, এই সরকার আমাদের জন্য ভালো কিছু করে আসবে, কিন্তু শুরুটা তারা ভালো করতে পারে নাই। শুরুটা তারা কেন ভালো করতে পারে না, আপনি যদি ধরেন বাজার থেকে একটা ভালো গাছ নিয়ে আসলেন, অনেক দামি গাছ আনি লাগাই দিলেন, প্রত্যাশা এই গাছটা খুব বড় হবে, আমি কাঠ বিক্রি করবো, অনেক প্রত্যাশা, দেখলেন যে এই গাছটা আপনার বাঁকায় গেল, প্রত্যাশা অনুযায়ী সোজা হয়ে ওঠেন, আপনি কী করবেন, গাছটা তখন কেটে ফেলবেন, যে এটা রাখলে এটা আপনি কাঠও বিক্রি করতে কোনো কাজে লাগবে না। তো এই সরকার আসলে এমনভাবে এখন শুরু করেছে, তাদের যে অভিজ্ঞতার অভাব, তাদের এখানে নানান মত, আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু তথ্য, সেটা হচ্ছে এই সরকারের মধ্যে যারা আছেন আসলে এটা সবাই ইউনূস সাহেবের লোক না, যে উনি যেমন শেখ হাসিনা তার মন্ত্রণালয় চালানোর জন্য সব নিজের লোক নিয়ে আসতো, বিএনপি আসলে তাদের নিজস্ব লোক নিয়ে আসে, এখানে নানান মতের লোক আছে। এখানে কেউ চায় যে ক্ষমতা যদি সেও শেখ হাসিনার মতো যতদিন পারে, তো যতদিন তাকে ধাক্কা দিয়ে না ফেলবে ততদিন ক্ষমতায় থাকবে। আবার এখানে এমনও কিছু ভদ্রলোক আছে যারা আসছে যে একটা লাইনে উঠে দিয়ে চলে যাবে। এই নানান সংমিশ্রণ লোকের মধ্যে দিয়ে এই সরকার, যেভাবে আমরা বলেছিলাম, তাদের প্রথমেই এসে যে দরকার ছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। যারা লুটপাট করেছে, যা বাইরে গেছে সেটা তো গেছে, যেটা দেশের মধ্যে আছে। আপনি জানেন, এর আগে সমকাল একটা নিউজ করেছিল যে 500 ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, সেখানে টাকা আছে 14,000, 14,500 টাকা। তার মানে আপনি খুঁজে শুধু ফর্মালিটির জন্য আপনি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দেখালেন 500, কিন্তু আসলে কি তাই? আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেন সঠিকভাবে, সঠিক ব্যক্তির, আপনি যদি এক সালামনি ফরম্যাটও ধরেন, তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাবেন। আর এগুলো জব্দ করার সময় তো আসলে যে ব্যবসা করে তার অ্যাকাউন্ট জব্দ করতে হয় না, জব্দ করতে পাশের লোকের, কারণ এরা টাকা পাশের লোকের কাছে রাখে, অন্য লোকের কাছে রাখে। ওগুলো খুঁজতে হবে যে লাইনটা কোন দিক থেকে কোন দিকে গেছে। এখন এগুলো না দেখে আপনি হুট করে শুধু 500 অ্যাকাউন্ট জব্দ করলেন আর নিউজ করে দিলেন, সরকারের অ্যাক্টিভিটিস দিয়েছে। সরকারকে ওই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে ওই জায়গায় ঢুকতে হবে, এবং এই সরকারকে এনশিওর করতে হবে যে তারা খুব সুন্দরভাবে স্মুথলি, তাদেরকে ধাক্কা দেওয়ার আগে তারা সবাইকে ডেকে, সেটা যাক 1.5 বছর পরে 2 বছর পরে, সেটা অন্য আলোচনা, রাজনৈতিক আলোচনা যাক, কিন্তু সেটা যেন মসৃণ হয়, সেটা যেন সুন্দর হয়। তাহলে ব্যবসায়ীরা নিশ্চয়তা পাবে, রাজনীতিগুলো নিশ্চয়তা পাবে, তারা অন্তত কিছুটা হলো দুর্নীতির লাগাম টেনে ধরা যাবে। জি, নিশ্চয়ই আমরা আশা করতে চাই আসলে দুর্নীতি এই নতুন যাত্রা আসলে নতুনভাবে দুর্নীতি প্রতিরোধে সফল হবে নতুন কমিশন, আমরা এই আশা করতে চাই। একটি বিরতি থেকে ফিরে এসে আবার সেই আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশবন্ধু নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, কোথাও যাবেন না। দেশবন্ধু আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি যেতে চাই বদিউর রহমান স্যার আপনার কাছে, সাবেক চেয়ারম্যান এনবিআর। আমরা আসলে সবসময় দুর্নীতি দমন কমিশনকে দেখি, তারা অনুসন্ধান করেন, আবার অনেক প্রভাবশালীদের ক্ষেত্রে থমকেও যান, ধরাছোঁয়ার বাইরে থেকে যান। আমরা গত 15 বছর দেখেছি বেসিক ব্যাংকের বাচ্চু সহ আরও অনেকে একদম ধরাছোঁয়ার বাইরে ছিল। আপনার মিডিয়াতে, গণমাধ্যমে অনেক রিপোর্ট হয়েছে, বেনজির আহমেদ, পিকে হালদার, অনেকের। আবার কেউ কেউ বিদেশে চলে যাওয়ার সুযোগ পান। আমরা যে ছাগল কাণ্ডের মতিউর এখনো দেশে আছেন, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা, বেনজির আহমেদ তার বিরুদ্ধে এই কমিশন করেছে, মামলা করেছে। বেনজির আহমেদকে আমরা দেখেছি যে তিনি চলে যাওয়ার পরে বিদেশ যাত্রা একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানে এই ধরনের ঘটনা কি আমরা এই কমিশনের কাছে দেখবো, বা আপনার কি প্রত্যাশার জায়গা কি? আমার প্রত্যাশাটা, আমি ওই যে বৃক্ষের নাম কি আগ্রহী না, ফল কি হবে সেটা আমি দেখতে চাই। কারণ আমরা গড়ফোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, চুনকে মুখ পুড়লে দুধেও ভয় থাকতে পারে, দইতেও ভয় থাকতে পারে। আমরা এখানে এরা কি করবে সেটা দেখতে চাই। তার কারণ আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে, দেখেছি পলিটিক্যাল নন পলিটিক্যাল যে গভর্নমেন্টে আসছে, আপনার 111 গভর্নমেন্ট কি পলিটিক্যাল ছিল? তারাও তো বলা হয়েছিল নন পলিটিক্যাল। তো তারা সেই সময় দুর্নীতি নিয়ে কি করছে? আমি তো সিটিং চেয়ারম্যান ছিলাম, আমাকে ব্রিগেডিয়ার আমিন এসে তো একটা লিস্ট ধরাই দিল, উপরে গোপনীয়, হ্যাঁ উপরে গোপনীয়, নিচে গোপনীয়, লোকের লিস্ট দিয়ে দিল। আমি আত্মজীবনীতে ওইগুলো লিখলাম, তো এই সব 3টা বইতে সবই লিখলাম।
তো ধরাই দেওয়ার পরে আমি বললাম যে আসলে ধরবেন কিনা। প্রথম 6-7 মাস তো একেবারে হুম্বি তম্বি, এরে ধরবে ওরে ধরবে। তারপরে কি করলো, তারপরে সেই নন পলিটিক্যাল গভর্নমেন্ট তারা হোটেল রেডিসনে বেটার বিজনেস ফোরাম করলো। সেই বেটার বিজনেস ফোরামের মধ্যে গিয়ে এনবিআর এর চেয়ারম্যানকে ধোলাই করার জন্য সবগুলো একচেটিয়া দাঁড়ালে আমার কথা বলতে দিল না। কার পয়সায় করলো? একটা মাত্র লোক সেলিউট করি, তখনকার দুদকের চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী। উনি প্রশ্ন করেছিলেন যে যাদের টাকা দিয়ে এই বেটার বিজনেস ফোরামের মিটিং করতেছেন, খাচ্ছেন, আপনি তাদের বিরুদ্ধেই তো আগে রিপোর্ট দিয়েছেন, লিস্ট তো আমার কাছে দিয়েছে, তো সেটা দিচ্ছে। তো এখন এরা কি করবে, এরাও কাকে খাতির করবে? হাসিনা এসে তার সমস্ত মামলা প্রত্যাহার করে নিল। এখন যিনি আসবেন তিনি তার মামলা প্রত্যাহার করে নেবেন, বলবে না যে আমি আসামি থাকলে আমারটা বিচার মতো হোক। তো সেটা যদি এখনও চলে, আমরা আর মামুরা চলতে থাকে হবে। আমি অপেক্ষা করব, দেখব কি করে, কাকে ছাড়ছেন, কাকে ছাড়ছেন। আগের মামলা সবগুলা দোষ, এগুলা সব তারা হ্যারাস করার জন্য করছে। তো নূতনগুলা কি হ্যারাসের জন্য হবে না? হাসিনা করছে ইউনুসবাজি, ইউনুস সাহেব কি হাসিনাবাজি করবেন কিনা সেটা দেখার বিষয় আছে। বিগত সরকার প্রধান সহ তার পরিবার, তার মন্ত্রী যারা যারা আছেন তাদের সব ধরেন, সবগুলা ধরেন, শুধু বিগত সরকার না, তার আগে থাকলে তাও ধরেন। আর যাকে নিয়ে এখন কথা হচ্ছে তারাও ধরেন। হ্যাঁ, পালাচ্ছে, সুযোগ কে দিল? ইনি যে একটা কথা বললেন, সুযোগ পাইলো, এই ফাঁকে সরাইলো, এই সুযোগ কে দিল? এই গভর্নমেন্টের আমলে হইল না? এই যে লোকগুলা ছিল কেন ধরে নাই, ধরতে পারে না কেন? তাহলে এই গভর্নমেন্ট অপদার্থ, তারা ঠিক মতো বিচার না করলে আসলে কি দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে আদৌ? আপনি একটা করতে পারেন যে যা হয়ে গেছে গেছে, আর হইতে দিব না, সেটা নিয়ে যদি চিন্তা করেন তাহলে হয়তো আপনি আপনার পিরিয়ডটা চিন্তা করবেন যে আমার সময় আর হইতে দিলাম না আর কি। এইটুক নিয়ে যদি স্যাটিসফাইড থাকেন যে সেটা তো হয়ে গেছে, করবোটা কি? ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল না, তা আমাকে একবার জিজ্ঞেস করেছিল মানে কি বলতে চাচ্ছেন যে বিগত সময় যারা যারা দুর্নীতির সঙ্গে অভিযুক্ত বা যুক্ত ছিল তারা পার পেয়ে যাবে? আমার তো এখন পর্যন্ত যেভাবে তারা এখানে ছিল, গেল কিভাবে? এখন যে কথা উঠে ওবায়দুল কাদের পালাইলো কেমনে? হাসান মাহমুদকে তো একবার এয়ারপোর্টে না কোথায় ধরলো যে হাসান মাহমুদ, হ্যাঁ ধরলো, তারপরে আবার পালাইলো কেমনে? তার মানে এই সরকার ক্ষমতায় আসার পরে তার আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো একটা জিনিস টাইট মতো রাখতে পারে নাই, তাহলে গেল কেমনে? আর এই যেই ওবায়দুল কাদের নিজে বলল যে অন্য সরকার আসলে, বিএনপি আসলে আমাদের এত লোক মরে যাবে, একটা লোকও তো মরে নাই, কেউ তো মারা পড়ে নাই। তো তাহলে আপনি কি বিপ্লবী বিপ্লবী বলতেছেন? শুধু এখন বলতেছেন যে খালি ওই যে শেখ মুজিবের ছবি থাকবে না, মুছে ফেলবো, এটা করবেন। আপনি শেখ মুজিবের ছবির বিষয়টা নিয়ে তর্ক করে নিজেরে খাটো করেন না। খোদ খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া যখন 2003-এ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুকে একসাথে স্বাধীনতা পুরস্কার দিয়েছে, সেই সময়ও কিন্তু তাদের 4 জন, মান্নান ভূঁইয়া, ডক্টর মোশাররফ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার নাজমুল হুদা, এই 4 জন তাদের সাইটেশনে বঙ্গবন্ধু শব্দটাই রাখতে চায় না, কেটে দিল, রেগে গেল আমার উপর। আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি, সাইটেশন আমি লিখতেছিলাম। পরে ডক্টর সাদাতকে সব বললেন যে ঠিক আছে আমরা ম্যাডামের কাছে উঠাই, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ম্যাডামের সাথে আমাদের বৈঠক হইল 12 মার্চ 2003। আমি কথাটা উঠাইলাম, উঠানোর সাথে সাথে আমার মান্নান ভূঁইয়া মরে গেছে, ব্যারিস্টার নাজমুল হুদাও মারা গেছে, তরিকুল ইসলামও মারা গেছে, এখন শুধু ডক্টর খন্দকার মোশাররফ। একসাথে 4 জন ধমক দিল, আপনি জয়েন্ট সেক্রেটারি, আপনারা আগে তো কেটে দিয়েছে লাল কাজ, আবার উঠান কেন? আমি বললাম যে না, ম্যাডাম তো ফাইনাল ডিসিশন দিবেন। আমি বললাম যে ম্যাডাম আপনাদের জন্য এটা ভালো হবে, জনগণের খেতাব দিয়ে সেটা রাখেন। বেগম জিয়া চুপ করে আধা মিনিটের মধ্যে বললো যে আমরা মানি বা না মানি, ওনার সাইটেশন মধ্যে বঙ্গবন্ধু শব্দটা থাকবে, জনগণ দিয়েছে। তো সেইটুক যদি আপনি রাখেন, সেইভাবে যদি উদারতা রাখেন, যা যতটুকু প্রাপ্য আপনি তত আগাতে পারবেন। আপনি ইনডাইরেক্টিভ ভাবে এটা করব না, ওটা করব না, আপনি করেন না। আমি শেষ করছি একটা কথা বলি, আপনি তাড়াতাড়ি এটা করেন না। যদি নাম খালি নাম বদলাবেন, এটা করবেন, আপনি জিয়া আন্তর্জাতিক নামটা রেস্টোর করে দেন, কারণ এটা তো প্রতিশোধমূলক হইল। চিটাংয়েরটা রেস্টোর করে দেন, প্রতিশোধমূলক। নবথিয়েটারটা বাসানি নামে করে দেন। এক কথা যদি বলেন, দুর্নীতির ভূত বলি আর কালো বিড়াল বলি, সেটি তাড়ানো সম্ভব এখানে এই অবস্থায়? জি, এই পর্যন্ত যা দেখছি তাতে এটা সম্ভব না। 5 বছর থাকুক,
থেকে যদি পারে উনি, তাহলে আমরা সম্ভাবনাটা আশা করতে পারি। ধন্যবাদ। আমি একটু যেতে চাই একদম শেষ পর্যায়ে, জনাব মহিউদ্দিন আপনার কাছে আসতে চাই যে আমরা কি আসলে দুদককে সেরকম দেখবো কিনা যে বিদেশ চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার পরে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হবে, ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে অনেকে প্রভাবশালী হয়ে, এই ধরনের পরিস্থিতি আমরা দেখবো কি? এখন আসলে যে পরিস্থিতি চলছে এতে শুধু বাজার গরম হবে। আপনি দেখুন যে মামলা হচ্ছে, মামলা করতেছে, তদন্ত হচ্ছে, অনুসন্ধান হচ্ছে। আসলে মূল জায়গায় আমাদের যে প্রত্যাশার জায়গা সেটা আমরা যেতে পারবো না। অলরেডি ইতিমধ্যে সরকার একটি ঘোষণা দিয়ে দিয়েছে, তারা জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিবে 2026 সালের। 1.5 বছরের মধ্যে এত বড় বড় ঘটনা ইনভেস্টিগেশন করে আসামিদের বিচারের আওতায় নিয়ে আসার সুযোগ না। তাদেরকে কি করতে হবে, পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে মিলিয়ে কাজ করতে হবে। সেই সরকারকে এখন মানুষ বলতেছে, বা আমরা যারা গণমাধ্যম কর্মীরা বুঝি, সেটি বিএনপি সরকার আসবে। বিএনপি সরকার আসলে দায়িত্ব নিবে কে? জনাব তারেক রহমান সাহেব। উনি যদি দায়িত্বটা নেন, উনি ইতিমধ্যে তার 31 দফার মধ্যে, যেটা তার 10 নম্বর দফা, ওখানে তিনি বলেছেন দুর্নীতির সাথে কোনো আপোষ হবে না। এখন এই আপোষ হবে না, তিনি ন্যায়পাল নিয়োগ করবেন। তিনি একই সঙ্গে যেটি বলেছেন যে শ্বেতপত্র করবে সেটি প্রকাশ করবেন। এগুলো যদি সত্যি তিনি মন থেকে বলে থাকেন, এখন এখানে বাংলাদেশে আসার পরে উনি কিন্তু একটা ভিন্ন পরিবেশে দীর্ঘদিন ধরে বসবাস করতেছেন, একটা সভ্য জাতি, সেখানে অনেক কিছু ওনার মধ্যে সেগুলা হয়েছে। এখন এখানে আসার পরে তার আশপাশে যে লোকজনগুলো আছে যারা দীর্ঘদিন বঞ্চিত, তারা আসলে তাকে সেই পথে হাঁটার সুযোগ দেবে কিনা। যদি সেই সুযোগটা দেয় তাহলে সেটি দুর্নীতি দমন কমিশনের প্রভাব পড়বে। আবার যদি এমন হয়, শেখ হাসিনাও কিন্তু বলেছিলেন যে দুর্নীতির জিরো টলারেন্স, এখন কিন্তু তার ফ্যামিলির বিরুদ্ধে 80,000 কোটি টাকা, এরকম যদি হয় শুধু বলার জন্য বলা, তাহলে আমার মনে হয় আমাদের এখানে কিছু হবে না। এবং শেখ হাসিনার আমলে আরেকটি কাজ হয়েছে, তারা কিন্তু অনেক কিছু নিয়ে ওই যে শুদ্ধাচার পুরস্কার দিতেন। তারা বেনজির আহমেদ দুর্নীতি করেছে, তাকে র্যাবের ডিজি বানিয়েছেন, মেট্রোপলিটন পুলিশের বানিয়েছেন, কমিশনার বানিয়েছেন, তাকে আইজিবি বানিয়েছেন। এই লোকটা যে বাংলাদেশের সব জায়গায় জায়গা কিনেছেন, এত টাকার মালিক হয়েছেন, এটাকে তার একটা এজেন্সিও দেখে নাই। তাহলে যদি এইরকম হয় যে জিরো টলারেন্স মুখে আর ভিতরে লাগাম ছেড়ে দিব, আবার এদেরকে জায়েজ করার জন্য শুদ্ধাচার পুরস্কার, পাসপোর্ট অফিসের একজন কর্মকর্তা ছিল, শুদ্ধাচার পুরস্কার 2 বার পেয়েছে। আমি রিপোর্টার থাকতে তার বিরুদ্ধে নিউজ করেছিলাম। সেটা হচ্ছে তার আবার ঢাকা শহর 6-7টা প্লটও পাওয়া গেছে, তার আবার প্লটও আছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাও করেছে। তার মানে কি, সবকিছুই যদি এইরকম হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। যদি বাস্তবে পরবর্তীতে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে বিএনপি, তারা যদি যেগুলো বলছে মনে প্রাণ বিশ্বাস করে এবং সেটা বাস্তবায়ন করে, তাহলে হয়তো কিছুটা হলেও দুর্নীতির লাগাম। এটা খুব মানে শুদ্ধাচারের জায়গাটা কেন আসবে? দুর্নীতির সবচেয়ে জটিল বিষয়টা হচ্ছে কি, দুর্নীতি কিন্তু সহজ সরল লোক করে না, দুর্নীতি করে শিক্ষিত সচেতন লোক। আপনি এদের সচেতন করার কিছু নেই। এখন এদেরকে একটি উপায় আছে, সামাজিকভাবে বয়কট করা। এখন কে করবে? সামাজিকভাবে যার টাকা হয়ে গেছে তাকে আপনি টেলিভিশনের টকশোতে নিয়ে আসতেছেন, যার টাকা হয়ে গেছে তারা আপনি গ্রামের সংবর্ধনা দিচ্ছেন, তাহলে তো হবে না। এই জায়গা থেকে আমাদের মানসিকভাবে বেরিয়ে আসতে হবে এবং যারা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতির মেগা স্টার। আপনি যেটা বললেন তারেক রহমান সাহেব আসলে আমরা তো বিএনপি আগের সরকারগুলো দেখেছি, আসার পরে যদি তারাও সেই লাইনে চলে তাহলে নতুন আবার শেষ প্রশ্ন যে আসলে এই দুর্নীতির ভূত বলি আর কালো বিড়াল, সেটি আসলে তাড়ানো সম্ভব কিনা? এটি আসলে এক কথায় বলার মতো বিষয় না। এটি অনেকগুলা উইংস কাজ করে। দুর্নীতি দমন কমিশন আছে, রাষ্ট্রে যারা থাকে, আমলারা আছে, আমাদের বিচার বিভাগ আছে, অনেক সবগুলো উইংস যদি একযোগে কাজ করে, সবাই যদি আন্তরিক হয় এবং সবার মধ্যে সেই দেশপ্রেমটা থাকে, পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে, যে আমার দলীয় কর্মী হলে বিচার হবে না, আমার দলের এমপি হলে বিচার হবে না, তাহলে এটা কখনোই সম্ভব না। আর এই সরকারের সামনে যে সুযোগটা ছিল, আমার মনে হয় সেই সুযোগটা তারা এখনো কাজে লাগাচ্ছে না। এরা যতটুকু সময় পেয়েছে অন্তত এই জায়গাটা তারা টাচ করে যাক, কয়েকটা দৃষ্টান্তমূলক বিচার করে যাক, কিছু লোককে জেলখানায় নিয়ে যাক, এদের মুখোশ উন্মোচন হোক। এটি দুর্নীতি দমনে না হোক, প্রতিরোধে কাজে লাগবে। অন্যরা ভয় পাবে দুর্নীতি করতে, সেই কাজটি আমার মনে করলে কিছুটা হলেও আমরা সেটি নিশ্চয় চাই। জনাব মহিউদ্দিন এবং ডক্টর বদিউর রহমান স্যার, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।